আসসালামু আলাইকুম। শুভ ইংরেজি নববর্ষ। আপনারা খুবই ইভেন্টফুল একটা ইয়ার আমরা পাস করলাম। এখন আমাদের সামনে ফোকাস হচ্ছে ভালো একটা ইলেকশন। আমরা আশা করি ফেব্রুয়ারির 12 তারিখে দেশ একটি ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ ইলেকশন পাবে এবং আমরা মানে একটা রেকর্ড টার্ন আউট দেখব। তো সেই লক্ষ্যে আজকে এই বছরের প্রথম ক্যাবিনেট মিটিং হলো। ক্যাবিনেটে অনেকগুলো বিষয়ে ডিসকাশন হয়েছে, অনেকগুলো দুইটা লর বিষয়ে ডিসকাশন হয়েছে। একটা ল এবং আর একটি পলিসির বিষয়ে আলোচনা হয়েছে। তো বাংলাদেশ হাইটেক পার্ক অধ্যাদেশ 2025-এর বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু এটা আবার ফেরত গেছে। এটা নিয়ে আরও আলোচনার সাপেক্ষে। আর জাতীয় নগর নীতি 2025-এর খসড়া অনুমোদন হয়েছে। আর এনআইডি আইন রোহিতকরণ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত রোহিতকরণ, এটা হচ্ছে এনআইডি আইনটা যেটা অধ্যাদেশ যেটা সেটা রোহিতকরণ অধ্যাদেশ এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন হয়েছে। এছাড়া আরেকটা হচ্ছে যে আপনি মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সেটা আগে ছিল 25% কাস্টম ডিউটি, এখন দিতে হবে 10%। এটা করা হয়েছে এবং যারা মোবাইল ফোন যারা এখানে ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টম ডিউটি যেটা আগে 10% ছিল সেটা 5% করা হয়েছে। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে, আরও অনেকে ইন্টারেস্টেড হবেন বাংলাদেশে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে প্রচুর বিদেশ থেকে ইউজ মোবাইল ফোন আনা হয়, এনে কিছুটা রিফারবিশ করে এটা বিক্রি করা হয়। এতে আমাদের ক্রেতা সাধারণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হন। আমরাও সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হন। তো আশা করা হচ্ছে যে এর ফলে দেশে মোবাইল ফোনের ইউজ মানে যেগুলো ইম্পোর্টেড এবং যেগুলোকে যে সমস্ত মোবাইল বাংলাদেশে উৎপন্ন হয় তাদের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে। আর একটা আজকে কালকের বিশাল জানাজা জাতীয় নেত্রী খালেদা জিয়ার কালকে জানাজা ছিল এবং দাফন ছিল রাষ্ট্রীয় ভাবে, তাকে রাষ্ট্রীয় সম্মানের সাথে তাকে দাফন করা হয়। সে বিষয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট যারা ছিলেন এই বিশাল আয়োজনে, যাতে সিকিউরিটি এবং অন্যান্য বিষয়গুলোতে তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়। আজকে আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশ লেবার অ্যাক্ট হয়েছে। লেবার অ্যাক্টের কিছু বিষয়ে কমপ্লেন আছে, তো সেগুলোর জন্য এই কমপ্লেনগুলো আবার রিভিউ করার জন্য একটা কমিটি করা হয়েছে। আপনার অতি শীঘ্র এটার অ্যানাউন্সমেন্টটা পাবেন। কমিটিতে কারা কারা আছেন তারা লেবার অ্যাক্টটা খুব দ্রুত একবার রিভিউ করবেন, করে দেখবেন যে কোথায় কোথায় কোনো অসঙ্গতি আছে কিনা, বা এটাকে পুরোপুরি রিভিউ করে তারা আবার একটা রিপোর্ট ক্যাবিনেটের কাছে দিবেন। আপনি জানেন যে আমরা কিছুদিন আগে ন্যাশনাল ডাটা অথরিটি করার একটা প্ল্যান ছিল, এই বিষয়ে প্রস্তাব এসেছিল এবং এই প্রস্তাবের উপরেই আসলে বাংলাদেশের বা পুরো পৃথিবীতে যে ডেটাটা সেটা আসলে একটা মূলত একটা অথরিটি দেখেন, একটা সেপারেট একটা অথরিটি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ইলেকশন কমিশন এটা দেখছেন,
কিন্তু এখন যেহেতু আমরা ইলেকশনের খুব কাছে, তো এখন আর এই যে আগে যে প্রস্তাবটা এসছিল যে এনআইডি সেপারেট একটা এনআইডির জন্য অধ্যাদেশ, সেটাকে রহিতকরণ করা হয়েছে বিকজ আমরা চাচ্ছি যে ইলেকশনের প্রসেসটা যেন কোনোভাবেই ডিসরাপ্টেড না হয়, কোনোভাবেই নতুন কোনো এক্সপেরিমেন্টেশন যাতে এটাকে অ্যাফেক্ট না করে এবং প্রিপারেশনটা যাতে স্মুথ থাকে। আর মোবাইল ফোনের ক্ষেত্রে আগে ট্যাক্স ইনসিডেন্স ছিল ইম্পোর্টের ক্ষেত্রে 61.80, এখন ইম্পোর্টের ক্ষেত্রে এটা কমে আসবে 43.43%। আর কাস্টমস ডিউটির ক্ষেত্রে আগে ট্যাক্স ইনসিডেন্স ছিল মানে যেগুলো মোবাইল ফোন যারা ম্যানুফ্যাকচারিং করতেন বাংলাদেশে তাদের জন্য ট্যাক্স ইনসিডেন্স ছিল 17%-এর মতো, 17.20, যেটা এখন তার মধ্যে 10% ছিল কাস্টমস ডিউটি, এখন কাস্টমস ডিউটি 10% থেকে নেমে 5% হবে। আমাদের হজ ব্যবস্থাপনা নিয়ে আজকে আলোচনা হয়েছে। একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে যে সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাচ্ছেন তাদের সেরকম কোনো কমপ্লেন আমরা শুনছি না, যতটা প্রাইভেট যারা হজ এজেন্সির মাধ্যমে যাচ্ছেন। তো তাদের বিষয়ে একটু আলোচনা হয়েছে নতুন করে কিভাবে এই পুরো বিষয়টা হ্যাসেল ফ্রি করা যায় এবং যারা যারা এই কাজগুলো মানে এই নেগলিজেন্স করছেন তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায় সেই বিষয়ে আজকে ডিসকাশন হয়েছে। জাতীয় নগরনীতি নিয়ে যেটা আলাপ হয়েছে যে আপনারা জানেন যে বাংলাদেশে 33%-এর মতো বাংলাদেশের পপুলেশনের 33% নগরে থাকে, কিন্তু তাদের কন্ট্রিবিউশন টু জিডিপি ইজ অ্যাবাউট 62%। তো তারা কিভাবে এটা বেটার জীবনযাত্রা মেনটেন করতে পারেন এবং এই নগরের সমস্ত অ্যামিনিটিস কিভাবে বজায় রাখা যায় এবং নগরের বর্জ্য ব্যবস্থাপনা, ক্লাইমেট চেঞ্জের সাথে অ্যাডাপ্টেশন সব কিছু মিলিয়ে একটা জাতীয় নতুন নগর নীতি করার একটা প্রয়োজনীয়তা অনুভূত হয় এবং সেই অনুযায়ী আজকে এটা আজকে প্রস্তাবটি অ্যাপ্রুভ হয়েছে। বাংলাদেশে গভর্নমেন্টের ফিগার অনুযায়ী 532টি আরবান সেন্টার আছে, তার মধ্যে অবশ্যই ডিস্ট্রিক্ট কিছু আছে, শহর বড় শহর, ডিস্ট্রিক্ট টাউন আছে, ডিস্ট্রিক্ট সিটিজ আছে, নগর আছে অনেক। এই ছিল আজকের ক্যাবিনেটের। আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে রায়ের বাজারে অনেক বেশ কিছু আননেম যারা জুলাই যোদ্ধা আছেন তাদেরকে সমাহিত করা হয়েছিল, তাদের 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে সোফার। এ বিষয়ে একটু আপনাদেরকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খুব শীঘ্রই আপনাদেরকে অবহিত করবেন। তাদের ফ্যামিলিদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং আইডেন্টিফিকেশনটা কমপ্লিট হয়েছে এবং এখন থেকে আমাদের যারা আপনারা জানেন যে হ্যাঁ ডিএনএ স্যাম্পল এটা মাধ্যমে এটা জানা গিয়েছে এবং এই বিষয়ে বাংলাদেশে যাতে পরবর্তীতে এই বিষয়গুলো যাতে আইডেন্টিফিকেশনের আমাদের জন্য হ্যাসেল না পোহাতে হয় সেই জন্য আমাদেরকে যারা বাংলাদেশি কয়েকজনকে ট্রেনিংও দেওয়া হয়েছে এই বিষয়ে। আপনারা জানেন যে বসনিয়া ওয়ারের সময় স্রেব্রেনিকায় 10,000-এর মতো মানুষকে সার্বিয়ানরা খুন করেছিল এবং তাদেরকে খুব ডিটেল ওয়েতে তাদেরকে আইডেন্টিফিকেশন করা হয়। এটা খুবই একটা কষ্টসাধ্য কাজ করেছিল। ওইখানে যারা এক্সপার্ট কাজ করেছিলেন তারাই এখানে ট্রেনিং দিয়েছেন। আর
আমি এইখানে আমাদের আজকে আপনারা জানেন যে পাঠ্যপুস্তক বিতরণী শুরু হয়েছে। আমরা উৎসব করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা জানেন যে আজকেও জাতীয় শোক দিবসের আজকে দ্বিতীয় দিন। তো এই বিষয়ে আমাদের পাঠ্যপুস্তক বিতরণ সম্পর্কে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলবেন। আপনারা সবাই জানেন যে গত বছর পাঠ্যপুস্তক বিতরণ নিয়ে কিছু বিষয় আলোচনায় আসায় সরকার এবার অনেক আগে থেকেই পাঠ্যপুস্তক যাতে সময় মতো ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া যায় বেশ 1 জানুয়ারিতে সে নিয়ে কাজ শুরু করেছিল এবং এই বিষয়ে অনেকাংশে সরকার সফল হয়েছে। আজকে 1 জানুয়ারিতে 2026 শিক্ষাবর্ষের চাহিদাকৃত প্রাথমিক এবং প্রাথমিক স্তরের মোট 30,02,05,104টি পাঠ্যপুস্তকের মধ্যে 24,59,92,110টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। এটা মোট পাঠ্যপুস্তকের 83%। এর মধ্যে আপনার প্রাথমিক এবং প্রাথমিক পর্যায়ে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য প্রস্তুতকৃত বইগুলো শতভাগ, ইবতেদায়ী মাদ্রাসার 95% বই, নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 86%, ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 82% এবং ব্রেইল পদ্ধতির 77% বই নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও সপ্তম শ্রেণীর 63% এবং অষ্টম শ্রেণীর 52% বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বছরের প্রথম দিনে। এবছর আপনার যথেষ্ট সময় নিয়ে কাজ শুরু করার পরেও ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক প্রস্তুতিতে কিছুটা সময় লেগেছে। প্রথম দিনে আপনার এই সময় লাগার কারণে এই 2টা শ্রেণীর পাঠ্যপুস্তক হয়তো শিক্ষার্থীদের কাছে এখনও সবগুলো পুরোপুরি পৌঁছানো সম্ভব হয় নাই। তবে আপনার ডিসেম্বরের 28 তারিখেই সবগুলো পাঠ্যপুস্তকের PDF কপি ইতিমধ্যেই আপনার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বিশ্বের যে কোনো স্থান থেকে যে কেউ এই পুস্তক প্রিন্ট আউট নিয়ে পড়তে সক্ষম হবেন। আপনার আমরা সরকারের পক্ষ থেকে আশা করছি এবছর 15 জানুয়ারির মধ্যেই সবগুলো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। অন্যান্য বছরের যে কার্যক্রমগুলো এই বিষয়ক কার্যক্রমগুলো এগুলো সরকার পর্যালোচনা করে দেখেছে। আসলে গত 5 বছরে কখনোই মার্চের আগে সম্পূর্ণ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয় নাই। সরকার এবার আশা করছে যে 15 জানুয়ারির মধ্যে এই কাজটা সম্পন্ন করা যাবে। এছাড়াও আপনার পাঠ্যপুস্তকে নানা ভুল থাকে, এই ভুলগুলো সংশোধনের জন্য সরকারের পক্ষ থেকে এবার বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। 123টা পাঠ্যপুস্তকে বিভিন্ন শ্রেণীর ভুলগুলোকে শনাক্ত করে 226 জন শ্রেণী শিক্ষকের কাছে আপনার এইগুলো পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে তাদের মতামত নিয়ে ভুলগুলো সংশোধন করা হয়েছে এবং এই সংশোধনের পরেও কিন্তু আসলে পরে দেখা গেছে যে কিছু ভুল থেকে গিয়েছিল। সেই ভুলগুলো শিক্ষক, সাংবাদিক এবং আরও সংশ্লিষ্ট যারা আছে অন্যদের সাথে মতামত নেওয়া হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ছাপার অস্পষ্টতা ছিল, বানান এবং ব্যাকরণগত কিছু ভুলও ছিল। এগুলো চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করার পর আপনার এটা একটা 21 দিন ধরে একটা কর্মশালা হয়েছে। সেই কর্মশালায় শিক্ষকগণ উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতে আপনার এই ভুলগুলো সংশোধনের এবার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়ার সাথে 300-রও অধিক শিক্ষক সম্পৃক্ত ছিল, যারা পরবর্তীতে আসলে এই ভুল সংশোধনের ক্ষেত্রে তাদের মতামতগুলো দিয়েছেন। এবার প্রথমবারের মতো আপনার ইংরেজি ভার্সনের বইও সংশোধন করা হয়েছে এবং কারিগরি সহায়তার জন্য বুয়েটের বিশেষজ্ঞ দল যারা আছেন তাদেরকেও সম্পৃক্ত করা হয়েছিল, যাতে পাঠ্যপুস্তকটাকে যত বেশি সম্ভব নির্ভুল রাখা যায়। আপনারা জানেন কালকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণের উপরে একটা যেটা সংশোধন অধ্যাদেশ, এটার একটা গেজেট হয়েছে। এটা আসলে গত ক্যাবিনেট মিটিংয়ে এটা অ্যাপ্রুভ হয়েছিল, কিন্তু কিছু ভেটিং জনিত কারণে এটা আমরা তখনই অ্যানাউন্সমেন্টটা করি নাই।
তো গতকাল এটা আপনারা জানেন যে এটা গতকাল গ্যাজেটেড হয়েছে এবং অনেকে রিপোর্টও করেছেন। তাও আপনাদের জানার স্বার্থে বলছি, সেটা হচ্ছে যে এইটা আপনারা জানেন বাংলাদেশের তামাক, বিশেষ টোবাকোজাত দ্রব্য সরকারি হিসাবে এটা প্রতি বছর 1,30,000-এর বেশি লোক অকাল মৃত্যু ঘটে। এটা একটা মেজর কিলার। তো সেইটাকে মানুষের পাবলিক হেলথটাকে একটা মানুষকে পাবলিক হেলথের প্রোটেকশনের জন্য এবং বেটার পাবলিক হেলথের জন্য সরকারের এই যে লটা হলো, সেটা আমরা মনে করছি যে এটা একটা হিস্টোরিক অ্যাচিভমেন্ট, এটা একটা খুবই হিস্টোরিক ল। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে তামাক এবং তামাকজাত দ্রব্য ব্যবহার অনেকাংশে কমে আসবে। এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই অধ্যাদেশের মূল লক্ষ্য হচ্ছে তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, নতুন ও উদীয়মান তামাক পণ্যের বিস্তার রোধ করা, বিদ্যমান আইনের ফাঁকফোকর দূর করে একটি সমন্বিত ও কার্যকর আইনগত কাঠামো গড়ে তোলা এবং কিছু কিছু ক্ষেত্রে প্রধান নীতি পরিবর্তন করা হয়েছে। আপনারা জানেন অলরেডি কিছু এসছেও, যেমন ই সিগারেট, তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় ই সিগারেট এন্ডস, ENDS, তারপরে HTP, নিকোটিন পাউচ, এগুলোকে অন্তর্ভুক্ত করা। আপনারা দেখছেন গ্লোবালি সিগারেট অনেক জায়গায় নতুন তামাকজাত পণ্য আসছে, নতুন মার্কেটিং করছেন তারা এবং অনেকের কাছে এটা পপুলারও হচ্ছে, কিন্তু এদেরও ক্ষতিকর প্রভাবটা অনেক। ভবিষ্যতে নতুন পণ্য গেজেটের মাধ্যমে অন্তর্ভুক্তির ক্ষমতা সরকারকে প্রদান। সরকারকে এই লয়ের মাধ্যমে ভবিষ্যতে নতুন পণ্য গেজেটের মাধ্যমে অন্তর্ভুক্তির ক্ষমতা প্রদান করা হয়েছে। পাবলিক প্লেস সুরক্ষা, আপনারা জানেন আমাদের যদিও এই আইনটা আগেও ছিল, কিন্তু এই পাবলিক প্লেসে আসলে মানে তামাক মানে সিগারেট প্রচুর লোক ধূমপান করেন এবং এই ক্ষেত্রে যে আমাদের যে নিয়মগুলো অনেক ক্ষেত্রে ভায়োলেটেড হয়। এবার এই জিনিসগুলো সুরক্ষা করা হচ্ছে, এই বিষয়গুলো আরও স্পেসিফাই করা হয়েছে, এক্সপ্লেন করা হয়েছে এবং পরিধিটাও বাড়ানো হয়েছে পাবলিক প্লেসের। এবং এর ফলে যেটা হবে যে তামাক পণ্য, আমরা আশা করছি যে পাবলিক প্লেসে তামাক পণ্য ব্যবহার বা ধূমপান কমে আসবে। এটা এখানে ক্ষমতা দেওয়া হয়েছে, এটা আমি আবার পুরোটা পড়ে নেই। সংবেদনশীল স্থানে বিক্রয় নিষেধাজ্ঞা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের 100 মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের 100 মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ। এমার্জিং টোবাকো প্রোডাক্ট নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে আছে ই সিগারেট ও অন্যান্য উদীয়মান তামাক পণ্যের উৎপাদন, আমদানি, বিক্রয়, ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কারাদণ্ডের ও অর্থদণ্ডের বিধান, প্যাকেজিং সংস্কার, প্যাকেটের 75% অংশ জুড়ে রঙিন, স্বাস্থ্য সতর্কবাণী ও স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতামূলক, আগে এটা 50% ছিল। আইন প্রয়োগ জোরদার করা হয়েছে, জরিমানা ও কারাদণ্ড বৃদ্ধি করা হয়েছে, লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধান রাখা হয়েছে। এই ছিল। আর এটা পড়ে আর একটা হচ্ছে যে কালকে আপনারা দেখেছেন যে খালেদা জিয়ার জানা যায় আমাদের প্রতিবেশী সার্ক রাষ্ট্রভুক্ত 5টা দেশের মন্ত্রী পর্যায়ের, পাকিস্তানের স্পিকার এসছেন, ইন্ডিয়ার ফরেন মিনিস্টার এসছেন, নেপালের ফরেন মিনিস্টার এসছেন, মালদ্বীপের শ্রীলঙ্কার ফরেন মিনিস্টার এসছেন এবং মালদ্বীপের এডুকেশন মিনিস্টার এসছেন। তাদের মধ্যে 3 জন প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন। হচ্ছে পাকিস্তানের স্পিকার, কালকে নেপালের ফরেন মিনিস্টার এবং আজকে দুপুরে মালদ্বীপের এডুকেশন মিনিস্টার এবং একটু পরে শ্রীলঙ্কার ফরেন মিনিস্টার দেখা করবেন।
তো তাদের সবার সাথে প্রধান উপদেষ্টার একই মেসেজ ছিল, সেটা হচ্ছে যে সার্ককে আমাদের যে করে হোক রিভাইভ করতে হবে। উনি বলেছেন যে এই যে সবাই আসলেন, এসে বেগম খালেদা জিয়াকে তারা ট্রিবিউট প্রদান করলেন, তাদেরকে যে রেসপেক্ট শো করলেন, এটা বোঝা যায় যে সার্কের স্পিরিট, স্যার বলেছেন, প্রফেসর ইউনুস বলেছেন যে সার্কের স্পিরিট ইজ অ্যালাইভ অ্যান্ড ওয়েল। এই সার্কের স্পিরিট আমাদের ধরে রাখতে হবে, উনি এটা বারবার জোর দিয়ে বলেছেন। এবং যারা ফরেন ডিগনিটারি এসছেন তারা ওভারওয়েলম হয়ে গিয়েছেন, তারা বারবার বলেছেন এত বিশাল ফিউনারাল ওনারা দেখেননি, এবং যেই সুন্দরভাবে এটা কন্ডাক্ট হয়েছে সেটারও প্রশংসা করেছেন। তারা খালেদা জিয়ার কে রেসপেক্ট শো করেছেন, এবং তারা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের কাছে যে তার সাথে কথা বলেছেন, তাদের কন্ডোলেন্স জানিয়েছেন। থ্যাংক ইউ। আর আরও আরেকটা ছিল চিরাং পোর্টের উপরে একটু। চট্টগ্রাম বন্দরের বিষয়টা আমরা ইতিমধ্যেই আমাদের গ্রুপে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছি, তারপরে আপনাদের জানার সুবিধার্থে আরেকবার রিপিট করছি। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 92% চট্টগ্রাম বন্দর দিয়ে হয়, এবং যদি কার্গো হ্যান্ডেলিং হিসাব করা হয় কার্গোবাহী পণ্য আমদানি রপ্তানি, তাহলে সেক্ষেত্রে এই শতাংশটা 98%। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে শুরু থেকেই দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম বন্দরে কার্যক্রমে গতি আনার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিল, এবং আমরা আজকে বছরের পয়লা দিনে এসে দেখতে পাচ্ছি যে এই উদ্যোগগুলোর বেশ কিছু সুফল পাওয়া গেছে। গত বছরের হিসাব, যে ডাটাটা আমাদের কাছে এসেছে 31শে ডিসেম্বর পর্যন্ত, তা থেকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডেলিং, জাহাজ হ্যান্ডেলিং এবং সব কিছুতে আসলে রেকর্ড প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। তো আমি আপনাদেরকে জাস্ট সেই হিসাবটাই এখন উল্লেখ করছি। গত পঞ্জিকা বর্ষে বা ক্যালেন্ডার ইয়ারে আপনার কন্টেনার হ্যান্ডেল করা হয়েছে 34,09,059টি, এবং কার্গো হ্যান্ডেল করা হয়েছে 13,81,812 মেট্রিক টন, এবং 4,273টি জাহাজ হ্যান্ডেলিং করা হয়েছে। এই সময় এইগুলো অন্য যে কোনো বছরের তুলনায় রেকর্ড। এক্ষেত্রে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে আমাদের গ্রোথ সেটা হচ্ছে 4.07%। কার্গো হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে 11.43% গ্রোথ আমরা পেয়েছি, এবং জাহাজ হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে 10.5% প্রবৃদ্ধি অর্জন হয়েছে। এগুলো সরকারের বিভিন্ন বন্দরের ক্ষেত্রে সরকারের বিভিন্ন পদক্ষেপের সুফল হিসেবেই আমরা মনে করছি যে এই প্রবৃদ্ধিটা অর্জন সম্ভব হয়েছে। থ্যাংক ইউ। এনি কোশ্চেন? আমরা আজকে অনেক বড় করলাম। না, এটা যেটা হয়েছিল, উনি যখন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ পেলেন চিফ অ্যাডভাইজারের, তখন উনি লিয়েনে এসেছিলেন। ওনার যে পূর্ব কর্মস্থল থেকে উনি লিয়েনে এসেছিলেন। এখন ওনার রিটায়ারমেন্টের টাইম হয়ে গিয়েছে, ফলে উনি যেটা হলো যে উনি আবার ওনার পূর্ব কর্মস্থলে ফিরে যে রিটায়ারমেন্টটা করে তারপরে এসে আবার ওনার নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন। এটা আসলে ওনার আপনারা জানেন তো, ওনার কাজেরটাকে ফ্যাসিলিটেট করার জন্য এটা একটা টেকনিক্যাল বিষয় ছিল। গতকালকে জানা যায় যে মহামান্য রাষ্ট্রপতি যাননি সরাসরি। এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে তিনি কেন যাননি, সরকার কি তাকে বাধা দিচ্ছে কিনা। এই প্রশ্নের উত্তরটা, মহামান্য রাষ্ট্রপতির তো একটা সেক্রেটারিয়েট আছে, আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন। আমি আব্বাসউদ্দিন নয়, আমি বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করি। আপনি উল্লেখ করছিলেন যে আজকে মোবাইল ফোন ইম্পোর্টের ক্ষেত্রে ট্যাক্স কমানো হয়েছে, সেটা 43.4% করা হয়েছে। তো আমরা সবাই জানি, এখন আমার হাতে এখন দুইটা ফোন, একটা ফোন আমি ল্যাপটপের মতো ইউজ করি, যে এটা আসলে আমার এখন দৈনন্দিন কাজের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির জন্য, শুধু আমি না, গ্রামের একজন কৃষক একটা ফোন ইউজ করে, যে ফোনটা একজন মানুষের একদম দৈনন্দিন প্রয়োজন, খুব প্রয়োজন। মানুষ এখন খাওয়ার চেয়ে ফোনকে বেশি ইম্পর্টেন্ট হিসেবে মনে করে লাইফের সঙ্গে। তেমন একটা প্রোডাক্টে এখনো 43.4% ট্যাক্স গ্রহণযোগ্য কিনা। আমি স্টাডি করে দেখেছি যে বিশ্বের খুব যে একটা দেশ ছাড়া, যেগুলো খুব বেশি ভালনারেবল কান্ট্রি, আফ্রিকান যে একটা দেশ, যেসব দেশে সৌরতান্ত্রিক শাসন আছে, রাশিয়ার মতো, এসব দেশে
50%-এর আশেপাশে ট্যাক্স, আর সব দেশেই 5 to 20%-এর মতো ট্যাক্স মোবাইল ফোন ইম্পোর্টের ক্ষেত্রে। তো বাংলাদেশে আজকে আপনারা কমিয়ে সেটা 43.4% করেছেন, সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য, এবং এটা টেকনোলজির ক্ষেত্রে আমরা মানুষকে যেভাবে সহজলভ্যভাবে দিতে চাই সেটার ক্ষেত্রে এটা বাস্তবসম্মত কিনা? আপনার পয়েন্টটা ভালোভাবে আমরা নিলাম, বাট এইটা নিয়ে যথেষ্ট অনেক কনসালটেশন হয়েছে। এটা আপনি এটা তো স্বীকার করবেন যে বাংলাদেশে ট্যাক্স জিডিপি রেশিও ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লোয়েস্ট। তো আমরা ইচ্ছা করলেই অনেক ক্ষেত্রে ট্যাক্সটা কমানো সম্ভব হয় না, কারণ গভর্নমেন্টে এই যেই মেজারটা নেওয়া হলো, এতে গভর্নমেন্টের 30 কোটি টাকা ট্যাক্স লস হবে। 30 কোটি টাকা, তো 30 কোটি টাকা এটার জন্য তো আমাদের তো অনেক অনেক ব্যয়ের, মানে নতুন করে আবার ট্যাক্সের সংস্থান করতে হবে। তো সরকার এটা নিয়ে যথেষ্ট কনসালটেশন করেছেন এবং এমনভাবে ট্যাক্স ইনসিডেন্সটা রাখা হয়েছে যাতে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংও এর জন্য এনকারেজ ফিল করে, আবার যারা ইম্পোর্ট করেন তারাও যাতে একদম ক্ষতিগ্রস্ত না হন। দেন পরে কি আছে তাকে দেন। হ্যালো, গ্যাজেট কি মানে গভর্নমেন্ট শুধু ইনক্লুড করতে পারবে নাকি এক্সক্লুডও করতে পারবে? এটা আপনি হেলথ মিনিস্ট্রির কাছে জিজ্ঞেস করে নিন। অবশ্যই তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, মানে গভর্নমেন্ট তার ক্ষমতা যেভাবে ব্যবহার করেন। এনআইডি জড়িতকরণের যে বিষয়টা, জি, এটা যদি আরেকবার বলতেন বুঝতে। এটা আগে একটা মুভ ছিল যে একটা ন্যাশনাল ডেটা অথরিটি করা, তো এখন আপাতত এটা এই কাজটা আপাতত শেলড হয়েছে। মানে এই জায়গায় যেটা হচ্ছে যে ইলেকশন কমিশন যে কাজটা করছে তারা এই কাজটা করবে, এবং যাতে ইলেকশনের বিষয়ে কোনো হ্যাম্পার না হয়, যাতে খুব স্মুথ ইলেকশনটা হয়। আইনটাই জড়িতকরণ করা হয়েছে। ওইটার যে একটা যে ক্যাবিনেটের যে ডিসিশনটা সেটা বাতিল করা হয়েছে। মানে তারা গত গভর্নমেন্টের যে ডিসিশন সেটাই বহাল আছে। এটা আপনি যেভাবে নেন, আমরা যেটা কিছুদিন আগে যেটা হয়েছিল সেটাকে রোহিতকরণ করা হয়েছে, সেটাকে বাতিল করা হয়েছে যে ক্যাবিনেটের ডিসিশনটা। আর রায়বাজারের যে 8 জনের পরিচয় চিহ্নিত করা হয়েছে, আর বাকি এইটা আপনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে জিজ্ঞেস করবেন, তারা আপনাদেরকে ফুল ডিটেলস জানাবে। জি, ধন্যবাদ। জি, মেহেদী হাসান বলছিলাম একুশে টেলিভিশন থেকে। তামাক কোম্পানি তামাক সংক্রান্ত যে আইন, এতে প্রকাশ্যে ধূমপানের জন্য জরিমানার বিধান করেছে, জরিমানাটা আদায় করবে কে? এক। আর দ্বিতীয়ত, এই তামাক নিয়ন্ত্রণ, মানে বিদেশি অবৈধ সিগারেট ব্যাপকভাবে আমদানি হচ্ছে, যেগুলো অবৈধভাবে বিক্রি হচ্ছে এবং এগুলো কোনো ট্যাক্স দিচ্ছে না, এগুলো দামেও সস্তা, মানেও ভালো। মানে এগুলো যদি না কমাইতে পারেন তাহলে তো মানে সরকারের উদ্দেশ্য ব্যাহত হয়ে যাবে। আইন করে তো আসলে কিছু করা যাবে না। এগুলো সব কিছুই পলিসি মেকাররা যখন এই ডিসিশনগুলো নিলেন নতুন, তারা এগুলো সব কিছুই তারা বিবেচনা করেই নিয়েছেন। আর আপনি আর প্রথমটা কি বললেন যে জরিমানা করবে, জরিমানা আদায় করবে পুলিশ। কোর্ট থাকবে। আসসালামু আলাইকুম, শহীদ ভাই, আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, জাগরণীয় থেকে বলছিলাম। বেসরকারি হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নির্দেশনা, কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে? আসলে এটা তো সারা বছরই আমরা দেখি যে নানা ব্যবস্থা নেওয়া হয়। না, আমরা পারসিস্টেন্টলি কিছু কমপ্লেন পাচ্ছিলাম সৌদি অথরিটির কাছ থেকে যে সরকারি ব্যবস্থাপনায় যারা যান, এখন আপনারা জানেন বাংলাদেশের থেকে যারা হজে যাচ্ছেন তার মাত্র 6% সরকারি ব্যবস্থাপনায় যান, বাকি 94% যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। তো দেখা যাচ্ছে তাদের সাথে যারা যাচ্ছেন, তারা যাদেরকে হজে নিয়ে যাচ্ছেন, তারা আসলে খুব প্রপারলি এই পুরো বিষয়গুলো তারা যাদেরকে হজ যাত্রীদেরকে এগুলো বুঝান না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সৌদি যেগুলো নিয়ম আছে সেগুলোরও ওনারা ঠিকমতো মানতে চান না। তো এই বিষয়গুলো যাতে খুব স্ট্রিক্টলি এনফোর্স করা হয়। হ্যাঁ, কিছুদিন আগে যেটা হয়েছে যে এক যাত্রী এক হজে গিয়েছেন, একজন নারী মুসলিম, উনি ওইখানে যেয়ে দেখালো ওনার ওইখানে উনি বাচ্চা প্রসব করেছেন।
তো এগুলো বিষয়গুলো অনেক কিছু ওঠে, সেগুলো যাতে আগের থেকেই তাদের হেলথ ভালো মতো চেক আপ করা, এগুলো যাতে খুব স্ট্রিক্টলি মনিটর করা, এই জন্য। শরীফ ভাই, সামনে তো নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে, মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। এ পর্যন্ত গভর্নমেন্টের অবজারভেশন কি কোনো ধরনের সামনে ঝুঁকি রয়েছে কিনা, বা গোয়েন্দা সংস্থাগুলো কোনো আগাম কোনো তথ্য দিয়েছে কিনা? আমরা আশা করছি বাংলাদেশকে ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো নির্বাচন অর্গানাইজ করতে পারবে, ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে। আমরা আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ইনক্লুসিভ, আপনি ফেস্টিভ, সবই আমরা মনে করছি যে এটা একটা, এবং শুধুমাত্র তো পার্লামেন্টারি ইলেকশন না, গণভোটেও সেটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে, এবং সেই অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার, সিকিউরিটি অবশ্যই একটা, অনেকে এই কথাগুলো বলেন, এইটা নিয়েও বারবার মিটিং হচ্ছে। আমাদের তরফ থেকে হায়েস্ট অ্যাটেনশন দেওয়া হয়েছে এই বিষয়ে। আমি একটা জিনিস যোগ করি, শরীফ ভাই, আসসালামু আলাইকুম। আমি সাগর চৌধুরী। একটা জিনিস যোগ করা দরকার যে এখন পর্যন্ত নমিনেশন যে ফাইলিং হয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি। হ্যাঁ, একটা গুড নিউজ হচ্ছে যে আপনারা দেখেছেন যে 29 তারিখে ছিল নমিনেশন ফাইলিংয়ের লাস্ট ডেট। তো নমিনেশন ফাইলিং নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোথাও বিশৃঙ্খলা আমরা দেখি নাই, কোনো ক্ল্যাশ, কোনো ভায়োলেন্স দেখি নাই। এটা ইতিহাস, এটা হ্যাঁ, কোনোবারই হয়নি আর। এবং নমিনেশন যে খুব কম পড়েছে তাও না, প্রতি কনস্টিটিউয়েন্সি অনুযায়ী গড়ে 8 জনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছেন। শরীফ ভাই, টোবাকো নিয়ে আমার একটু ছোট আর 50টার বেশি রাজনীতিক দল তাদের প্রার্থী দিয়েছে ইলেকশনে। জি বলেন। টোবাকো বিষয়ে একটু বলতে চেয়েছিলাম। টোবাকো আপনার প্যাকেটের গায়ে লেখা দেখি যে 80 টাকা, কিন্তু সেটা বিক্রি হয় 90 টাকা, 100 টাকা, 110 টাকা, 20 টাকা এরকম। আবার আপনি যদি যেমন কিছু সিগারেট আছে আপনার ট্যাগ লেভেল ছাড়া মার্কেটে পাওয়া যায়, যেমন 4 টাকা, 3 টাকা দামে। এটাতে সরকারি তো রাজস্ব যে দেওয়ার কথা সংগ্রহ, সেটা তো থাকে না। আরেকটা অপশন হলো মেডিকেলের 100 গজের মধ্যে টোবাকো থাকবে না বা তামাক জাতীয় পণ্য, কিন্তু মেডিকেলে একটি ক্যান্টিন আছে, আপনি জানেন, আমরা সবাই বাংলাদেশি ক্যান্টিনে যাওয়ার আমাদের অভ্যাস আছে, ওই ক্যান্টিনেই সিগারেট বিক্রি হয়। মেডিকেলের যে ক্যান্টিনে সিগারেট, এই বিষয়ে আপনারাই রিপোর্ট করেন, এগুলো আপনাদের রিপোর্টের মাধ্যমে আমাদেরকে আরও অ্যাওয়ারনেস বিল্ড আপ করেন। আর অন্যান্য সিগারেটের যে বিষয়গুলো বললেন, দামের যে পার্থক্য, এটা আমরা মনে করি যে আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর অ্যাটেনশনে নিয়ে আসেন এই পুরো বিষয়টা। অবশ্যই আমরা তো চাই যে টোবাকোর থেকে ভালো ট্যাক্স আদায় হওয়ার জন্য, যাতে সেই ট্যাক্সের টাকাটা আমরা আরও আমাদের হেলথ কেয়ারে ব্যয় করতে পারি। এখানে একটি বিষয় যেটা হচ্ছে যে পাবলিক প্লেসে যে সিগারেট খেলে বা ধূমপান করলে যে জরিমানার বিষয়টা, অনেক সময় যখন দেখা যাচ্ছে যারা আইন প্রয়োগ করবে, পুলিশ তো দেখা যায় পাবলিক প্লেসে সিগারেট খেতে দেখা যায়। এই বিষয়ে আসলে কি ধরনের নির্দেশনা আছে বা নির্দেশনা দিবেন? না, পুলিশের কারো সবার জন্য সমান। আইন সবার জন্য সমান। আপনি যিনি ল এনফোর্স করছেন তার জন্য যেরকম, যিনি ল ব্রেক করছেন তার জন্য সেরকম। তো কেউ যদি এটা ব্যত্যয় করে, অবশ্যই তাকেও আইনের আওতায় আনা হবে। আরেকটি বিষয় হচ্ছে সাম্প্রতিক আলোচিত ঘটনা ওসমান হাদির হত্যাকাণ্ড। এটি নিয়ে গতকাল একটি ভিডিও এসেছে ফয়সালপুর নিয়ে, যে ভিডিও আসলে কেউ বলছে ফেক, বলছে রিয়েল। আসলে সেখানে যেটা বলা হচ্ছে যে অনেকে বলছে যে ফয়সালপুর দেশে আছে, আপনাদের কাছে কোনো মেসেজ আছে কিনা সে দেশে না দেশের বাইরে আছে? এই পুরো বিষয়টা তো ঢাকা মেট্রোপলিটন পুলিশ দেখছে। আপনারা তাদের সাথে কথা বলেন, ডিবি চিফের সাথে কথা বলেন। আমরা ওনাকে বলবো যে উনি যাতে এই বিষয়ে একটা আপনাদেরকে আপডেট দেন। শফিক ভাই, আমি হাসান জাবেদ এনটিভি থেকে বলছি। আপনি বলেছেন যে এবারের নির্বাচনটা সবচেয়ে বেশি ইনক্লুসিভ হবে, সকলের অংশগ্রহণ এবং খুব সুন্দর একটি নির্বাচন হবে। এবারে যেহেতু আপনার গণভোট সাথে এবং গণভোটে যে প্রশ্নগুলি থাকবে, সবকিছু মিলে আমাদের জনগণ কি অ্যাওয়ার হয়েছে যে তারা আসলে হ্যাঁ না ভোটটা তারা বুঝে শুনে দিতে পারবে কিনা, এবং সেই ক্ষেত্রে হচ্ছে কি পরিমাণ ভোট একই সময়ে
আধা ঘন্টা না 1 ঘন্টা বোধহয় সময় এবার বাড়িয়েছে। 1 ঘন্টা। এতে কি আপনার ভোট কাস্টিং ঠিক মতো করে টাইমলি আসলে এই নির্বাচনী ফলাফল একদিনে দেওয়া সম্ভব হবে কিনা, এই ধরনের কোনো আলোচনা হচ্ছে কিনা বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা? আমরা মনে করি বাংলাদেশের ভোটাররা যথেষ্ট অ্যাওয়ার আছে গণভোটের বিষয়ে। তারা জানেন, অনেকে এই তাদেরকে আন্ডারমাইন করতে চান, কিন্তু আমরা জানি তারা খুব ভালো এখন বাংলাদেশের 90% লোকই যারা আন্ডার এজ তারা ছাড়া সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করেন, অনেকেই ইউজ করেন এবং তারা দেখেন যে ফলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা পুরোপুরি সবাই দেখছেন যে কীভাবে গণভোট দিতে হবে, কী কোন ইস্যুগুলো নিয়ে গণভোটগুলো হচ্ছে। পুরো জিনিস আমি গ্রামে নিজে গিয়েছি, আমি দেখেছি যে আর সবাই তো এটাকে একটা প্যাকেজ হিসাবে দেখছেন যে এটার পক্ষে কি নাকি বিপক্ষে, আপনার কি রিফর্মের পক্ষে নাকি রিফর্মের বিপক্ষে, তো সেইভাবেই তারা নিচ্ছেন। এরকম বাইরের দেশে আরও অনেক, এখানে তো 4টা কোশ্চেন, অন্যান্য অনেক দেশে আছে যে অনেক বেশি কোশ্চেন থাকে। আর আমাদের এখন তো লিটারেসি রেট আরও বেশি, আপনি জানেন বাংলাদেশের লিটারেসি এখন রেট হচ্ছে এখন ক্লোজ টু 80%। তো যেটা আমাদের প্রথম যখন গণভোট হয় আমার যেটা জানা মতে 1977-এ 27%। ওই সময় আমাদের লিটারেসি রেট ছিল 27%। তো আমরা আশাবাদী যে মানুষ আরও জানবেন, আরও আমাদের হাতে এখন পর্যন্ত 41 দিন আছে। তো উই হোপ সবাই এই বিষয়ে, সরকার কাজ করছে, আর সরকারও এই অ্যাওয়ারনেস রেইজিংয়ের জন্য যথেষ্ট কাজ করছেন। ভোটের গাড়ি পুরো সারা বাংলাদেশে ঘুরছে, তারা 68টা ডিস্ট্রিক্ট এবং 300টা উপজেলায় যাবে। আমরা আশা করছি যে মানুষের 64টা ডিস্ট্রিক্ট এবং 300 উপজেলায় যাবে। আমরা আশা করছি তাদের অ্যাওয়ারনেস থাকবে। আর গণমাধ্যম আপনারাও খুব ফ্যান্টাস্টিক কাজ করছেন, আপনারা প্রায়ই এটা নিয়ে রিপোর্ট করছেন গণভোট নিয়ে, এবং আপনাদের মাধ্যমে অনেকে এই বিষয়টা আরও ভালোভাবে জানছেন। আপনার আর কোনো কোশ্চেন ছিল? জি, আমরা আপনাকে পাঠায় দিব। হ্যাঁ, আমি দেশকাল নিউজের রিপোর্টার খোকন তালুকদার। ছোট একটা বিষয় যারা আমার বাড়ি উত্তরবঙ্গ এবং তামাক মোটামুটি উত্তরবঙ্গেই বেশি হয়। তো আগে আমরা দেখেছিলাম যে 2040 সালের মধ্যে সরকার তামাকটাকে পুরোপুরি দেশ থেকে উৎপাদন বন্ধ করতে চায়। তো এই সরকার নতুন করে তো আবার একটা আইন করলো। তো যারা চাষি, তো তারা বিকল্প কি চাষ করবে, যেহেতু তামাকটা দীর্ঘ বছর ধরে কয়েক যুগ ধরে, বিকল্প কি চাষ করলে তারা বেশি লাভবান হবে বা দ্রুত ভোগ করতে পারবে, এরকম বিকল্প কোনো চিন্তা সরকারের আছে কিনা, এটা যদি আপনার জানাবেন। আমার মনে হয় যে সামনের গভর্নমেন্টগুলো এটা ভেবে দেখবেন। আমাদের হাতে তো সময় মাত্র 6 সপ্তাহ। তা বাট সব কিছুরই তো বিকল্প আছে। আপনি আজকে যেটা মনে হয় যে বিকল্প নাই, সামনে এটার দেখবেন। আপনি একটা সময় ছিল এই কুষ্টিয়ার মিরপুর এই আশেপাশের অঞ্চল ছিল তামাক উৎপন্ন এরিয়া, ওইখানে তো এখন অনেকে তামাক আর করেন না। আমি যে জায়গা থেকে এসেছি মাগুরায়, আমার মনে আছে আমি ছোটোবেলায় দেখেছি অনেকে টোবাকো লাগাতে, টোবাকো প্লান্টিং করতে। এখন ওইখানে একটা ফসলও হয় না, টোবাকো কেউ করেন না। তাই আপনি যেটা ভাবছেন যে এটার অল্টারনেটিভ নাই, সেটা কিন্তু ঠিক না। যথেষ্ট অল্টারনেটিভ আছে, বাট এই পুরো বিষয়গুলো সামনের গভর্নমেন্টগুলো দেখবেন। আমাদের মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে বাংলাদেশে প্রচুর মানুষ এই তামাক এবং তামাকজাত সিগারেটের ধূমপান, বিড়ির ধূমপান এবং তামাকজাত পণ্য ব্যবহারের কারণে খুব অকালে মারা যাচ্ছেন। এটা আমাদের পাবলিক হেলথের প্রতি একটা খুব ভয়ানক রকমের এটা একটা থ্রেট। তা আমরা সেই জন্য জনগণের সুরক্ষার জন্য, জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য এই কাজটা নেওয়া হয়েছে। আমরা আশা করছি যে সামনের গভর্নমেন্টগুলো তাদের ফোকাসটা বজায় রাখবেন এই ক্ষেত্রে। ওকে, আপনি কয়বার প্রশ্ন করবেন? কন নিউ ইয়ার আনলিমিটেড। আচ্ছা, আপনি প্রথমে বলছেন যে সরকার একটা ভালো টার্নআউট আশা করে নির্বাচনে, সরকার কত পার্সেন্ট আশা করে? আর এই জানাজার উপলক্ষে আসা রাষ্ট্রীয় অতিথিদের মন্ত্রী মহোদয় 4 দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, একজন করছেন না। উনি কালকেই চলে গিয়েছেন।
আর আরেকটা কি জন্য করলেন? টার্ন আউট আমরা আশা করছি খুব ভালো টার্ন আউট হবে, এটা তো বলা যায় না, বাট আমরা আশা করছি একটা স্বতঃস্ফূর্ত একটা প্রেজেন্স থাকবে দেশের। এবং সবচেয়ে খুব বড় একটা বিষয় হচ্ছে যে পোস্টাল ব্যালট, বাংলাদেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট চালু হয়েছে। কালকে পর্যন্ত 7 লাখ বাংলাদেশি ডায়াসপোরা ভাই বোন এইখানে লিস্টেড হয়েছেন, তারা পোস্টাল ভোট দিবেন। এবং কালকে যখন নেপালের ফরেন মিনিস্টার স্যারের সাথে কথা বলেন, উনি কিন্তু এই বিষয়টা জানতে চেয়েছেন যে আমরা কিভাবে করছি। ওরা কিন্তু খুব নিবিড়ভাবে বাংলাদেশের এই পোস্টাল ব্যালটটা দেখছে, কেননা নেপালেরও প্রচুর মানুষ বিদেশে থাকেন, তারা পুরো সারা বিশ্বে ছড়িয়ে আছেন, তাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশ চাচ্ছে যে এটা একটা এমন একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড সেট করতে, যাতে আশেপাশের অনেক দেশ এটাকে ফলো করতে পারেন। এটা স্থগিত করা হয় না, এটা লৌকিকভাবে বিতরণ হচ্ছে, যেটা অবশ্যই। সরকারের বিনিয়োগ অনেক, এবং আমরা দেখে এসেছি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর কিঞ্চিত না সরাসরি শিক্ষাকে ভয়ঙ্কর রকমের অবহেলা করছে বলে অভিভাবকরা বলছেন। কারণ সরকারের বিনিয়োগ আছে, একাধিক বিদ্যালয়ে 7টা করে বই বিতরণ করা হয়েছে, এখানে সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে। শোক দিবস ঠিক আছে, কিন্তু এটার সাথে অভিভাবক আছে, শিক্ষার্থী আছে, কারো সঙ্গে কোনো কথা না বলে একটা মন্ত্রণালয় এটা বাতিল কি করে করে? এই প্রশ্নটা আমার নয়, এই প্রশ্নটা উদয়ন স্কুলের একজন অভিভাবকের। আপনি আজকে, গতকাল, আজকে এবং আগামীকাল আমাদের জাতীয় শোক, এটা রাষ্ট্রীয় শোক দিবস। তো সেই ফলে আমরা এখন রাষ্ট্রীয় শোকের সময় আমরা যে উৎসবটা করছি সেটা আমরা করছি না, বাট ছেলেমেয়েরা সবাই, আমরা তো, উনি তো বললেন 83% ছেলে মেয়ে বই পেয়েছে, এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমার তো মনে হয় যে অভিভাবকরা বরং এইবারের বই পাওয়াটাকে ওনারা সেলিব্রেট করবেন, যে এত চ্যালেঞ্জ সত্ত্বেও যে আমরা বইটা তাদের কাছে, 83% বই তাদের কাছে, তাদের ছেলে মেয়েদের কাছে আমরা নিয়ে আসতে পেরেছি ডে 1 থেকে। এটা তো বিগ অ্যাচিভমেন্ট। আমি জানি না আপনাকে কোন অভিভাবক বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি খোঁজ নিয়ে দেখেন, স্কুলগুলোতে সবাই বিতরণ করেছে। তো শোক চলতেছে কি? হ্যাঁ, তার মন এবারও বড় হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। থ্যাংক ইউ।